গত 15ই ডিসেম্বর আমরা পুরী থেকে রওনা হয়ে ভীষণ সুন্দর কিছু রাস্তা পেরিয়ে অবশেষে রাতে এসে পৌঁছেছিলাম দারিংবাড়িতে। দারিংবাড়ি ভারতবর্ষের উড়িষ্যার কান্ধামাল জেলায় অবস্থিত এবং এই দারিংবাড়ি সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি 3000 ফিট উচ্চতায় অবস্থিত। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, রিভিলিং দ্য আনএক্সপ্লোরেড আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে থাকবে দারিংবাড়ি আসলে তোমরা কি কি দেখবে সেটার বিস্তারিত বর্ণনা, তাই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। গুড মর্নিং, আজ 16ই ডিসেম্বর আর আমরা এখন রয়েছি দারিংবাড়িতে হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল শ্রী সাই। আর হোটেলের প্রত্যেকটা বারান্দায় রয়েছে মৌচাক, তবে এইদিকে কাউকে যেতে অ্যালাউ করে না। ছোট করে তোমাদের একটু রুম ট্যুরটাও দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, এটা 4 বেডেড রুম। কাল রাত থেকে আমরা এই হোটেলেই রয়েছি, আজও কিন্তু এখানেই থাকবো। এই রুমটা আমাদের পড়েছিল 1400 টাকা করে। এমনি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমও কিন্তু বেশ ভালো। তো কাল আমাদের টানা বেশ অনেকখানি জার্নি হয়েছিল, তাই আজ কিন্তু আমরা সকালে একটু লেট করেই উঠেছি। আর আজ যাব দারিংবাড়ির কিছু সাইট সিইংয়ে, যা মোটামুটি কাছাকাছিই রয়েছে, তাই আমরা কিন্তু একেবারে লাঞ্চ করেই বেরোবো। এই হোটেলগুলোর কাছাকাছি কিন্তু বেশ কিছু খাবারের হোটেলও রয়েছে, সেরকমই একটা হোটেলে আমরা এখন চলে এসেছি আর নিয়ে নিয়েছি লাঞ্চ। আর আমরা লাঞ্চে নিয়েছিলাম এগ থালি, যার মধ্যে ছিল ভাত, ডাল, 2 রকম তরকারি, একটা ভাজা আর এগ। আর শেষে পানীয়তে নিয়েছিলাম মশালা কোলা। এখন প্রথমেই আমরা দেখতে যাব কফি গার্ডেন, যেটা আমাদের হোটেল শ্রী সাই থেকে মোটামুটি 2.4 কিলোমিটার দূরে, আর যেতে মোটামুটি 5-6 মিনিটের মতন সময় দেখাচ্ছে গুগল। যাবার পথটা বেশ সরু, তাই কিন্তু টাইম লেগে যাবে খানিকটা। মাঝে মাঝে কিছু কিছু জায়গা বেশ কনজেস্টেড। এখন বেরোচ্ছি দারিংবাড়ি পুলিশ স্টেশন। এই কফি প্ল্যান্টেশন যাবার কয়েক কিলোমিটার আগে থেকে রাস্তা কিন্তু বেশ সুন্দর হয়ে যাচ্ছে। এই রাস্তাটাও ভীষণ ভালো লাগছে। আমরা এখন একেবারে কফি প্ল্যান্টেশনের গেটের সামনে এসে দাঁড়ালাম, আর পাশেই পার্কিং রয়েছে, সেখানে গাড়ি রেখে এবার আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে ঢুকেই সামনেই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। এখানে প্রবেশ মূল্য পার হেড 10 টাকা করে। টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভেতরটা ভালো করে ঘুরে দেখব। এই বাগানটি সুদূর বিস্তৃত এবং কফি গাছ ছাড়াও আরও বহু ধরনের গাছ কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এই কফি গার্ডেনটি দারিংবাড়ির ইতিহাসের একটি উল্লেখযোগ্য অংশ। এই কফির বাগানটি উড়িষ্যার মৃত্তিকা সংরক্ষণ ও বন বিভাগ দ্বারা পরিচালিত। এখন সময় দুপুর 1:25, আর আমরা এখন কফি প্ল্যান্টেশন যে পয়েন্ট রয়েছে সেখানে এসেছি। আজকে আমাদের সাইট সিইংয়ের ফার্স্ট পয়েন্ট এটাই। তো এই জায়গাটা একটু ঘুরে দেখবো। এখন এখানে কিন্তু সেরকম একদমই ঠান্ডা নেই। রাতে বেশ ভালোই ঠান্ডা ছিল, আর তবে সকাল থেকে অল্প একটু ঠান্ডা থাকলেও এখন তো একদম রোদেতে বেশ গরমই লাগছে। তো একদম ঠান্ডা নেই, ওয়েদার ভালো, এমনি নর্মাল ভালোই ঘোরা যাচ্ছে। রয়েছে বেশ কিছু প্রাচীন গাছও। আমাদের এই সিরিজের আগের পর্বগুলো তোমরা যারা এখনো দেখোনি, আমাদের চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নিও। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ব্রিটিশ শাসনকালে দারিং সাহেবের নামানুসারে এই জায়গার নামকরণ দারিংবাড়ি করা হয় এবং এই কফি গার্ডেনটিও সেই সময়েই তৈরি। এখানে কফি ছাড়াও আরও বেশ কিছু ধরনের মশলাও পাওয়া যায়, সবই কিন্তু এখানে তৈরি। তোমরা এখানে সামনে দেখে যাচাই করে কিনে নিতে পারো।
কফি গার্ডেনে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে এরপর আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। প্রত্যেকটা রাস্তাই ভীষণ সুন্দর। নীল আকাশ, সাথে পাহাড় আর এই রকম সবুজ বিস্তৃত মাঠ, সব মিলিয়ে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। রাস্তায় ছোট একটা গ্রামও দেখতে পাচ্ছি। তবে কিছুক্ষণ পর থেকে রাস্তা কিন্তু বেশ খারাপ হতে শুরু করলো। একেবারেই মাটির পথ দিয়ে যাচ্ছি। ভিডিওতে বোঝা না গেলেও রাস্তা কিন্তু বেশ খারাপ রয়েছে আর খুব উঁচু নিচু। কোনো কোনো জায়গায় বেশ চড়াই রয়েছে। বেশ কিছু চড়াই উঠতে উঠতে আমরা কিন্তু একেবারে পাহাড়ি পথে চলে এসেছি। বেশ অনেকখানি ওপরে রয়েছি। ডান দিকে পাশে একেবারে খাদ দেখা যাচ্ছে। এবার সামনেই কোথাও গাড়ি রেখে আমাদের ওয়াটারফলের জন্য অনেকখানি নিচে নামতে হবে। এই হলো ওয়াটারফলে যাওয়ার পথ। রাস্তা কিন্তু বেশ খারাপ। এই ওয়াটারফলে বয়স্কদের নামা কিন্তু বেশ টাফ। বেশ অনেকখানি রাস্তা আর পথটা কিন্তু খুবই কঠিন। একেবারেই পাহাড়ের পাথুরে পথ বেয়ে নেমে চলেছি। আর মাঝে মাঝে রয়েছে এই রকম ওয়াটার ক্রসিং। এই ঝর্ণায় নামার আগে ওপরে কিন্তু একটা দোকান রয়েছে। আর এখানে আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমরা লোকাল কোনো মানুষকে হয়তো পেয়ে যাবে গাইড হিসেবে। আমরাও সেরকমই একজনকে সাথে পেয়েছিলাম। তবে একেবারে নিচে নেমে যা দেখতে পেলাম সত্যি সব কষ্ট ভুলিয়ে দিল। রেনবো ওয়াটারফল, সত্যিই রামধনু দেখা যাচ্ছে। বর্ষায় এই ঝর্ণার রূপ আরো সুন্দর হবে। এখন জল অনেক কম রয়েছে যেহেতু এটা শীতকাল। আর এটা যদি বর্ষাকালে আসা যায় তাহলে কিন্তু বেশ অনেকখানি জল দেখতে পাওয়া যাবে। তবে এখনো কিছু খারাপ লাগছে না, যথেষ্ট সুন্দর। ঝর্ণার একদম পাশে ছোট্ট একটা গুহাও রয়েছে। আবার আমরা ঝর্ণা দেখে উপরে উঠে এলাম। যেখানে আমরা গাড়ি রেখেছি সেখানে কিন্তু পাশে একটা ছোট্ট দোকানও রয়েছে। এবার গ্রামের পথ ছেড়ে বেরিয়ে আবার মেন রোডে এসে উঠলাম। সামনে অসম্ভব সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে আর সাথে এই রাস্তাটাও অসাধারণ। আবার আমরা আস্তে আস্তে পাহাড়ি পথ ধরছি। একেবারে পাহাড়ি আঁকাবাঁকা পথ। দুপাশে পাহাড় আর মাঝের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। সামনে অসম্ভব সুন্দর সবুজে ঘেরা পাহাড় দেখা যাচ্ছে। এই সামনেই হলো হিল ভিউ পয়েন্ট। এই পাশের পাহাড়গুলোর স্ট্রাকচারগুলো একদম অন্যরকম। ভিউ পয়েন্টের সামনে রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। ভিউ পয়েন্টটাও কিন্তু অসাধারণ। ওই যে দূরে বাঁদিকে পাহাড়ের গায়ে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এখন আমরা ওই রাস্তা দিয়েই যাব। ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ কাটিয়ে এবার আমরা চললাম আমাদের আর একটা গন্তব্যের দিকে। এখন আমরা যাব হিল ভিউ পার্কে। তবে এই পার্কে যাওয়ার জন্য আমাদের কিন্তু আমরা যে হোটেলে আছি তার কাছাকাছি আবার ফিরে যেতে হবে। অর্থাৎ সকাল থেকে যে পথ দিয়ে এখনো অবধি এসেছি সেই দিকেই আবার ফিরে যাচ্ছি। পেরোলাম বেশ কয়েকটা ছোট ছোট গ্রাম।
চারপাশে পাইনের জঙ্গল পেরিয়ে এগিয়ে চলেছি। দারিংবাড়ির মেন রোডে এখন রয়েছি। এই হলো পার্কের গেট। এই হিলভিউ পার্কের সামনে বেশ বড় কিন্তু একটা মাঠ রয়েছে, যেখানে আমরা গাড়ি পার্ক করলাম। আর এখান থেকেই বাঁদিকেই রয়েছে হিলভিউ পার্কের গেট। এই যে গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। পাশেই রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে নিলাম। গাড়ির জন্য টিকিট লাগলো 20 টাকা করে, আর পার হেড 10 টাকা করে। রয়েছে বেশ কিছু অ্যাক্টিভিটিস। সাথে রয়েছে ফুলের সমাহার। পার্কের ভেতরটাও একেবারে সুসজ্জিত। এই জায়গাটা পুরোটা ঘুরতে বেশ কিছুটা সময় লেগে যাবে। আর রয়েছে বেশ কিছু বসার জায়গা, আর জায়গাটা কিন্তু সব মিলিয়ে খুব সুন্দর। আর রয়েছে একটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে এখন সিঁড়ি দিয়ে উঠছি। ওয়াচ টাওয়ারের একেবারে ওপর থেকে ভিউটা কিছুটা এইরকম। পার্কটা পুরোটাই দেখা যাচ্ছে। এখানেও কিন্তু তোমরা অনেকক্ষণ সময় কাটাতে পারবে। ওপর থেকে দারুণ একটা ভিউ পাচ্ছি আমরা। এই হিলভিউ পার্ক থেকে বেরিয়ে আমরা চললাম আর একটা ভিউ পয়েন্ট দেখতে। এখন প্রায় বিকাল হয়ে আসছে, আর আমরা এখন দেখতে যাচ্ছি সানসেট পয়েন্ট, যেটা এই পার্ক থেকে মোটামুটি 4 কিলোমিটারের দূরত্বে। আবার দারিংবাড়ি মেন রোডে এসেই উঠলাম। তবে কিছুটা রাস্তা মেন রোড দিয়ে গেলেও এরপর কিন্তু একেবারে সরু রাস্তায় ঢুকতে হলো। আমরা একদম সানসেট পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। এই সানসেট পয়েন্টে ঢোকার আগেও এখানেও কিন্তু 50 টাকা দিতে হলো। এখন প্রায় 4:30 বাজে। আমরা অনেকটা আগেই চলে এসেছি সানসেটের, আর এখনো অবধি মোটামুটি ফাঁকা রয়েছে। দারিংবাড়িকে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনেকে উড়িষ্যার কাশ্মীরও বলে থাকেন, কিন্তু আমি কেন জানি না এই কথাটার সাথে একেবারেই একমত হতে পারি না। কারণ প্রত্যেকটা জায়গারই তাদের নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে, আর তেমনি সৌন্দর্যের ক্ষেত্রেও সব জায়গায় আলাদা একেবারে। তাই আমি বলবো দারিংবাড়ি তার নিজের মতো করেই ভীষণ সুন্দর। পাহাড়ের সূর্যাস্ত এমনিতেই সবসময় খুব স্পেশাল হয়। এই দৃশ্য সত্যিই ভাষায় বলে বর্ণনা করা যায় না। সূর্যাস্তের লাল আভায় চারপাশের আকাশ এবং পাহাড় সব মিলিয়ে অসাধারণ লাগছে। এই মনোমুগ্ধকর সূর্যাস্তের সাথে আজকের মতন আমাদের সাইট সিইংও শেষ হলো। এই সানসেট পয়েন্টে কিন্তু ভালোই ভিড় ছিল। এবার আমরা হোটেলের দিকে ফিরে যাব। সাথে আকাশের রংটা কি অপূর্ব লাগছে। এরপর রাতে একেবারে ডিনারে বিরিয়ানি খেয়ে আজকের দিনটা শেষ করলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করব। এর পরের পর্বে থাকবে আমাদের চিল্কা ভ্রমণের অভিজ্ঞতা। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো আর এভাবেই আমাদের পাশে থেকো।